আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর সরলরেখার কিছু থিওরি নিয়ে। আমরা এটা থিওরি আজকেরটা হয়ে গেলে আমরা আজকে চতুর্থ অংশে এসেছি লেকচারের। তাহলে তোমরা জানো সরলরেখার চ্যাপ্টারটা বড়, সেই জন্য আমি লেকচারগুলিকে পার্ট করে নিয়েছি। তোমরা সেটা ফলো করবা ভালো করে, এবং এরপর থেকে আমি আরও কয়েকটা ক্লাস নিব এটার উপরে, এবং অঙ্কগুলি আমি উপস্থাপন করব কিছু, যেন তোমাদের জন্য সহজ হয়ে করতে না। খেয়াল করিও এরপরে বৃত্ত আছে, তাহলে বৃত্তটি আমি এরপরেই উপস্থাপন করব। তাহলে সরলরেখা বৃত্ত যদি তোমরা করে শেষ করতে পারো, তাহলে তোমাদের একটা ফার্স্ট পার্টের জন্য, অর্থাৎ প্রথম একাদশ শ্রেণীর জন্য তোমাদের অনেক সুবিধা হবে। এখন আজকে যে জিনিসগুলি আমি আলোচনা করব, এটা হলো পার্ট 4 না। আজকে লেকচারটা খেয়াল করো। 1 নাম্বার, দুটি সরলরেখার ছেদবিন্দু, অর্থাৎ দুইটা সরলরেখা দেওয়া আছে, ছেদবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব না। দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ দুইটা সরলরেখার কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, তাদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব আমরা আজকে। দুটি সরলরেখার পরস্পর সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত। তাহলে পরস্পর লম্ব হওয়ার শর্ত তোমরা বুঝতে পারতেছো, এটা কার সাথে সম্পর্কিত? ঢালের সাথে সম্পর্কিত, নতি। আর দুটি সরলরেখা ছেদবিন্দুগামী, অর্থাৎ দুইটা সরলরেখা আছে, তারা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু দিয়ে আরেকটা সরলরেখা গেছে, সেই সরলরেখার সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা করে দেখাবো। 1 নাম্বার না, দেখো, আমরা ধরে নিলাম দুইটা সরলরেখা না। দুইটা সরলরেখার একটা হলো কি, দেখো, সাধারণভাবে আমি লিখবো, আমি 3 মানে কোনো ধ্রুবকগুলি আমি এবিসি দিয়ে লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। একটা সরলরেখা হলো এ x1 প্লাস বি y1 প্লাস না। খেয়াল করো, আমি কিন্তু এখানে x1 y1 দিয়েছি, তার মানে কি এগুলি নির্দিষ্ট সংখ্যা। আবার এখানে বি লিখেছি y1, এটা কিন্তু নির্দিষ্ট সংখ্যা, কিন্তু আমি সাধারণভাবে লিখতেছি প্লাস c1 ইকুয়াল টু 0। এটা হলো একটা সরলরেখার সমীকরণ। দ্বিতীয় সরলরেখার সমীকরণ, যেহেতু দুটি সরলরেখা, তাহলে আমি লিখব এ না, আমি তারপরটা লিখব কি, এখানে আমি a1 দিলাম, যেহেতু আরেকটা সরলরেখা উল্লেখ করব এখন, a2 x2 প্লাস b2 y2 প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এটা হলো আমার দুইটা সরলরেখার সমীকরণ। আবার কি, দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে, সমান্তরাল না, তাহলে সেই ছেদবিন্দুর আমরা স্থানাঙ্ক কি সেটা নির্ণয় করতে হবে। মনে করলাম, ধরে নিলাম এই দুইটা সরলরেখা পরস্পরকে x প্রাইম y প্রাইম বিন্দুতে ছেদ করছে না। এখানে যেহেতু x1 y1, ওখানে x প্রাইম y প্রাইম বিন্দুতে ছেদ করছে। এখন আমাদের এই x প্রাইম আর y প্রাইমের মান নির্ণয় করতে হবে এখান থেকে না। তাহলে আমরা দোনটাকে সমাধান করলে বের হয়ে যাবে না। আমরা ইচ্ছা করলে দোনটার সমাধান কিভাবে করতে পারি, এই দোনটার সমাধান আমরা ইচ্ছা করলে অপনয়ন পদ্ধতিতে করতে পারবো, ইচ্ছা করলে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারবো, ইচ্ছা করলে আমরা কি বজ্রগুণন পদ্ধতিতে, যেটা আর গুণন পদ্ধতি একটা আছে, সেটা দিয়ে করব। তাহলে আমরা এটা যেহেতু কোনো সংখ্যাবাচক না, তাহলে আমাদের এখানে করাটা সুবিধা হবে কিসের, আমাদের এর মাধ্যমে করাটাই ভালো হবে না। ঠিক আছে, তাহলে খেয়াল করো, আমাদের তাহলে আমি নির্ণয় করব কি দিয়ে, এখানে এইভাবে আমি দিয়ে দিলাম, বজ্রগুণন পদ্ধতিতে করব। ঠিক আছে, তাহলে বজ্রগুণন পদ্ধতিতে করলে আমরা কি বসাবো এখানে, দাঁড়াও, তাহলে আমি x1 y1 দিলাম, এই দুইটা বিন্দু। খেয়াল করো, দুইটা সরলরেখা, তাইলে খেয়াল করো, আমি আবার একটু সুন্দর করে লিখি তোমাদের বোঝাবার জন্য, তাহলে আর একটু সুবিধা হবে। এই দুইটা সরলরেখা দেওয়া আছে,
হ্যাঁ, এবার আর একটু ভালো হবে, কারণ আমি সাথে সাথে এটা কি পুট করে দিয়েছি। তাহলে ধরলাম a1x b1y প্লাস c1 একটা রেখা, আরেকটা হলো a2x b2y আর c2 আরেকটা সরলরেখা, না? দুটো সরলরেখা দেওয়া আছে, তাদের ছেদবিন্দু নির্ণয় করতে হবে। xy এখানে কিন্তু চলক, কোনো নির্দিষ্ট মান নেই, কিন্তু যারা দুইটা বিন্দুতে সরলরেখা যখন ছেদ করবে তারা একটা নির্দিষ্ট স্থানাঙ্ক বের হয়ে আসবে। সেই স্থানাঙ্কটা আমি ধরলাম এক্স প্রাইম না দিয়ে x1 y1 দিই, তাহলে আমাদের ব্যাপারটা x1 y1 দিলাম, না? হ্যাঁ, তাহলে আমাদের এটা লিখতে সুবিধা হবে, না? খেয়াল করো। তাহলে এখানে আমরা x আর y এর মান বের করব। তাহলে কিভাবে? আগে এটাকে পুট করতে হবে, যেহেতু এটা ছেদবিন্দু দিয়ে যায়, এটা দ্বারা এটা কি হবে? আমাদের সিদ্ধ হবে। তাহলে আমি লিখলাম a1 x1 প্লাস b1 y1 প্লাস c1 ইকুয়াল টু 0, না? আচ্ছা, আবার এটাও সিদ্ধ হবে। তাহলে a2 x1 প্লাস b2 y1 প্লাস c2 ইকুয়াল টু 0। যেহেতু এটা হলো সাধারণ বিন্দু দিয়ে এই বিন্দুটা কোথায় আছে? ছেদবিন্দু, না? তাহলে ছেদবিন্দুটা এটাকেও কি করবে? সিদ্ধ করবে। এই সমীকরণটাকেও সিদ্ধ করে লিখলাম। এবার আমি এখান থেকে x1 y1 বের করে নেব। খেয়াল করো তোমরা, এখন আর গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে লিখলাম x1 বাই, তোমরা এটা অভ্যস্ত আছো মনে হয়, x1 নিলাম, তাহলে কি হবে? b1 ইন্টু c2 মাইনাস c1 ইন্টু b2, না? এটা তখন অফ যাবে, না? অফ গিয়ে এটার সহগগুলো x1 y1 আর এখানে ধ্রুবকগুলি গুণ হয়ে হবে। তাহলে আমি b1 c2 এখানে ছিলাম, x1 নিচে, এখন b1 c2 মাইনাস, না? মাইনাস c1 b2, সুন্দরভাবে আমি যদি লিখি b2 c1 গেল। এখন এখানে লিখলাম y1, কোথায়? এখানে আসছে। এখন এই যে y1 ইকুয়াল টু কি হবে? তাইলে এটা গুণ এইটা, এটা বাদ, এটা c1 ইন্টু a2 মাইনাস a1 ইন্টু c2, না? তাইলে আমরা লিখলাম c1 ইন্টু a2 মাইনাস c2 ইন্টু a1, তাই লিখলাম ইকুয়াল টু। এবার আসবো ধ্রুবকে। ধ্রুবক যেহেতু এখানে কোনো চলক নেই, সেহেতু আমরা এখানে কি লিখবো? 1 লিখবো। 1 লিখে আমরা কি করছিলাম? বাম থেকে ডানে গেছি, এখন ডানে আমরা সর্বোচ্চ চলে আসছি ধ্রুবকে। তাহলে আমরা ঘুরে আবার আসবো এইখানে, তাহলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, অর্থাৎ a1, না, ইন্টু b2 মাইনাস, না, a2 ইন্টু b1 মাইনাস a2 ইন্টু b1 পাইলাম। এখন আমরা এখানে কি করব? দেখো, এটা বা এটা, এটা বা এটা ইকুয়াল টু এটা। আমাদের উদ্দেশ্য কি? x1 আর y1 বের করা। তাহলে এটা ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে x1 ইকুয়াল টু কি হবে? আমরা সরাসরি লিখে দিতে পারি, এটার হরটা এখানে লবে উঠে চলে আসবে। তাহলে আমরা কি লিখব? b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1 একটা পেয়ে গেলাম। খেয়াল করে, এগুলো কিন্তু সাংখ্যিক মান, না? নিচের এগুলি সাংখ্যিক মান। আর আমরা এই দুইটা সরলরেখা মনে করলাম x1 y1 বিন্দুতে ছেদ করছে, সেই জন্য আমরা এটাকে পুট করেছি এখানে। আর এটা দুইটা সরলরেখার সমীকরণ, না? ব্যাপারটা ইমাজিন করো, তাহলে বুঝবার। অঙ্ক করার সময় আমি এই ধরনের অঙ্ক করাবো, তখন আরো তোমাদের জন্য এটা সহজ হবে। তারপরে খেয়াল করো, y1 ইকুয়াল টু দিলাম, তাহলে এটা এখানে, এটা সমান এটা বলে, তাহলে এটা এখানে উপরে নিয়ে আসলাম। তাহলে কি হবে? c1 a2 মাইনাস c2 a1 বাই a1 b2 মাইনাস a2 b1, না? খেয়াল করেছো? তাহলে আমরা
দুইটা ছেদবিন্দুর মান পেয়ে গেলাম। তাহলে এটা সহজ না, আশা রাখি এটা তোমাদের জন্য তেমন কঠিন নয়, না অত্যন্ত সহজ। তাহলে আমরা 1 নাম্বার শেষ করেছি না? তাহলে 2 নাম্বার কি আসছে আমাদের? 2 নাম্বার আমাদের আসছে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে না, তাদের অন্তর্ভুক্ত কোণ। দেখো দুইটা সরলরেখা পরস্পরকে যদি এইভাবে ছেদ করে, তোমরা এটা জানো, তাহলে কয়টা কোণ উৎপন্ন? 4টা। 4টার মধ্যে দেখো এটা নিচেরটা সমান আর এই পাশেরটা সমান না? তাহলে যে কোনো দুইটা কোণ বের করলে আমাদের অন্য কোণগুলি আর বের করার দরকার নেই না? তাহলে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে এমন অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে। খেয়াল করো অঙ্ক এই আমি এখন দেখো চতুর্থ পার্টে আসছি লেকচারে। সরলরেখার একটু লেংদি করেছি যেন তোমরা যারা শুরু করবে বা মনে করো যারা নতুন বা সরলরেখাটা এখনো তোমাদের তেমন একটা আয়ত্তে আসে নাই না, তাহলে তাদের জন্য এটা উপকার হবে না? তাহলে ব্যাপারটা খেয়াল করো। এই জন্য আমি সরলরেখা থেকে এবং সরলরেখা ও বৃত্ত থেকে প্রত্যেক বছর না বোর্ডে প্রশ্ন থাকেই না, মিস হয় না, অবশ্যই থাকবে। আমি এখন দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব। তাহলে দুইটা সরলরেখা 2 নাম্বার আমি আঁকলাম না, দুইটা সরলরেখা আমি আঁকলাম। দেখো খেয়াল করো, এখানে একটা দেখাইলেও না হয় অসুবিধা নাই, তারপরও দেখাইলাম। মনে করো এটা হ্যাঁ, ওই যে কেন সেটা এখন তোমরা বুঝবা। এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এটা দেখালাম। এখন খেয়াল করো দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে। খেয়াল করো কোথায়? এইভাবে এখানে এইভাবে ছেদ করছে। তাহলে এটা হলো একটা রেখা, এটা হলো আরেকটা রেখা। মনে করো এটা হলো, আমি নাম দিলাম এবি, এটার নাম দিলাম সিডি। পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে আর এক্স অক্ষকেও তারা ছেদ করেছে। এক্স অক্ষকে ছেদ করেছে মনে করো এবিসিডি, এটা ই বিন্দুতে, আর এটাকে দিলাম কোনটা, এই বিন্দুটা দিলাম এফ বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে? এখন দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে, এই কোণটা আমি দিলাম কি থিটা। আর এবি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করছে সেটা দিলাম θ1। আর সিডি সরলরেখা যে কোণটা উৎপন্ন করছে ধনাত্মক দিকে θ2 না, θ2। খেয়াল করো, তাহলে এই সরলরেখার ঢাল আমরা জানি, এবি সরলরেখার ঢাল tan θ1 না? খেয়াল করো tan θ1, আর সিডি সরলরেখার ঢাল tan θ2। আর এখানে অন্তর্ভুক্ত কোণ হলো কত? থিটা। এটা যদি থিটা হয় তাহলে এটা সমান বিপরীত কোণ। আর এখানে কোণ এ ও এফ, অর্থাৎ এই কোণ আর এদিকে আরেকটা কোণ আছে, দুটোটা সমান ও বিপরীত। তাহলে আমরা দুইটা কোণের মান নির্ণয় করলেই যথেষ্ট হবে না? তাহলে খেয়াল করো, একটা হলো ই ও এফ, আরেকটা হলো এ ও এফ না? তাহলে খেয়াল করো ই ও এফ থিটা, আর তাহলে এ ও এফ হবে কি পাই মাইনাস থিটা। কত হবে? পাই মাইনাস থিটা। তাহলে এই কোণটা হবে কত? 180 মাইনাস থিটা না? 180 মাইনাস থিটা। এখন দেখো, তাহলে আমরা এই কোণগুলির মানগুলি লিখে নিই। কোণ ই ও এফ
কোণ ই ও এফ ইকুয়াল টু দিলাম কত থিটা না এই আবার কোণ ও ই এফ এগুলো আমরা ধরে নিয়েছি দেখো খেয়াল করো ও ই এফ ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি কত থিটা 1 না আবার এখানে কোণ ও এফ এক্স ও এফ এক্স ও এফ এক্স ইকুয়াল টু ধরে নিয়েছি থিটা 2 না তাহলে এখন আমরা কোণ খেয়াল করো আমরা যদি লিখি কোণ ও ই এফ ও ই এফ ইকুয়াল টু কি হবে আমাদের এটা কি বহিস্থ কোণ না তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীতে দুইটা কোণের যোগফলের সমান থিটা 2 ইকুয়াল টু কার সমান থিটা 1 প্লাস থিটা না থিটা 1 প্লাস থিটা তাহলে আমরা কি লিখব দেখো এই যে মধ্যবর্তী কোণটা যেটা আমরা বাইর করব ই ও এফ না কোণ ই ও এফ ইকুয়াল টু কি হবে যেহেতু দুইটা কোণের যোগফল হবে বহিস্থ কোণ এটা আমরা জানি না কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটা কোণের যোগফলের সমান তাহলে কোণ ই ও এফ ইকুয়াল টু কোণ ও এফ এক্স না ও এফ এক্স মাইনাস কোণ ও ই এফ না মাইনাস কোণ ও ই এফ তাহলে ইকুয়াল টু আমরা কি পেলাম ই ও এফ ইকুয়াল টু থিটা 2 মাইনাস থিটা 2 মাইনাস থিটা 1 গেল ঠিক আছে পেয়ে গেলাম এখন আমরা যদি লিখি না কোণ এই যে 10 কোনটা কোণ থিটা ই ও এফ 10 কোণ ই ও এফ অর্থাৎ এটা আমরা ইচ্ছা করে লিখতে পারি থিটা না থিটা ইকুয়াল টু 10 থিটা না ইকুয়াল টু কি লিখতে পারি 10 থিটা 2 মাইনাস থিটা 1 না থিটা 2 মাইনাস থিটা 1 আর 10 a মাইনাস b সূত্র আমরা জানি না 10 a মাইনাস b মানে কি চলো 10 a মাইনাস b ইকুয়াল টু 10 থিটা 2 মাইনাস 10 থিটা 1 প্লাস 10 থিটা 2 ইন্টু 10 থিটা 1 না আমরা এটা জানি এখন খেয়াল করো আমরা এখান থেকে কি বের করার ইচ্ছা এই যেটা খেয়াল করো থিটা তাহলে থিটা ইকুয়াল টু কি হবে থিটা ইকুয়াল টু 10 ইনভার্স থিটা ইকুয়াল টু কি হবে থিটা ইকুয়াল টু 10 ইনভার্স ব্র্যাকেট দিয়ে দিলাম 10 থিটা 2 মাইনাস 10 থিটা 1 বাই 1 প্লাস 10 থিটা 1 10 থিটা 2 এখন আমরা যদি এই সরলরেখা ধরি এরকম দেখো এই সরলরেখার সমীকরণটা যদি আমরা আলাদাভাবে লিখি এখানে দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি এ বি সরলরেখার সমীকরণ এ বি এর সমীকরণ না লিখলাম আমরা y1 না ইকুয়াল টু m x1 প্লাস c1 লিখতে পারি না এটা কোনটা লিখছি ab এর সমীকরণ আবার আমরা লিখতে পারি cd এর সমীকরণ এটাকে লিখলাম m1 না আর cd এর
সমীকরণ লিখলাম y2 ইকুয়াল টু m2 x2 প্লাস c2, না c2 আমরা লিখলাম। তাহলে আমরা খেয়াল করো AB এর সরলরেখার সমীকরণ, তাহলে আমরা এখানে কি পাইছি m2 আর এখানে পাইছি কি m1। তাহলে আমার tan থিটা 1 ইকুয়াল টু কত হবে m1, না, আর tan থিটা 2 হবে m2। তাহলে আমি এখানে থেকে কি করতে পারি, tan ইনভার্স লিখে আমি এখানে লিখতে পারি m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 ইন্টু m2 থিটা ইকুয়াল টু মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম। এখন যদি আমাকে বলে যে আপনি তো এটা বের করেছেন, তাহলে বাকি আরেকটা থাকতেছে, তাহলে সেটা হবে কি আমার, সেটা হবে আমার 10। দেখো এটা একটু মুছে নিই। দেখো এখন যদি আমি থিটার জায়গায় কি লিখবো, এই যে পাই মাইনাস থিটা, এই কোণটা, কোনটা, কোণ এ ও সি, না, কোণ এ ও সি। তাহলে কোণ এ ও সি, না, ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে, কোণ এ ও সি ইকুয়াল টু আমার কি হবে, থিটা পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তাহলে আমি এখানে কি লিখবো 10, না, 10 পাই মাইনাস থিটা ইকুয়াল টু হবে, তোমরা জানো যে 10 180 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস 10 থিটা। তাহলে আমার থিটা ইকুয়াল টু কি পাইছি, 10 ইনভার্স, না, এটা। তাহলে আমি তখন থিটা ইকুয়াল টু কি লিখবো, এই দেখো, না, এখানে আমি থিটা ইকুয়াল টু, না, লিখবো। তাহলে টেন থিটার মানটা বা আমি এখানে লিখে দিলাম একেবারেই টেন থিটা কোনটা, আমি টেন থিটা পাইছি কোনটা, টেন ইনভার্স এটা। তাহলে থিটা, তাহলে এখানে আমার জাস্ট আমার থিটা ইকুয়াল টু যা আসছে তার সামনে আমি কি লিখে দিব, এখানে মাইনাস আসছে বলে এখানে মাইনাস লিখে দিব, মাইনাস আমি লিখবো কোনটা, এই যে m2 মাইনাস m1, m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 ইন্টু m2। আমি আর এটাকে লেংদি করলাম না, না, এখানে জাস্ট আমি m2 মাইনাস m1 এটা বসিয়ে দিলাম, কারণ মাইনাস 10 থিটা আসছে, মাইনাস 10 থিটা হলে এখানে মাইনাস আসবে না, এখানে মাইনাস 10 থিটা আসলে এখানেও মাইনাস আসবে। তা আমি এটা কি m2 মাইনাস m1 1 প্লাস m1 ইন্টু m2 লিখে দিলাম। তাহলে আমার দেখছো, তাহলে থিটা ইকুয়াল টু এখানে আমার কি হবে, 10 পাই মাইনাস থিটা ইকুয়াল টু কি আসতেছে তাহলে, না, তাহলে মাইনাস 10 থিটা, আর অটোমেটিকলি এখানে কি আসতেছে আমার, না, এটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস 10 ইনভার্স, না, মাইনাস 10 ইনভার্স m2 মাইনাস m1 বাই 1 প্লাস m1 ইন্টু m2 চলে আসবে, না, খেয়াল করছো। তাহলে অন্তর্ভুক্ত কোণ দুইটা ইকুয়াল টু কি আসতেছে, প্লাস মাইনাস, না, একটা প্লাস আসলে আরেকটা মাইনাস আসতেছে। তাহলে অন্তর্ভুক্ত কোণ দুইটার মান যদি আমরা সাধারণভাবে লিখতে যাই তাহলে প্লাস মাইনাস দিয়েও লিখে দিতে পারি এখানে, না, কোথায়, এখানে প্লাস মাইনাস টেন ইনভার্স m2 মাইনাস m1 এটা দিয়ে লিখে দিতে পারি, না, এই যে এখানে একটা থিটা আর একটা পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা হলে মাইনাস হয়ে যাবে, না। তাহলে তোমরা বুঝতে পারতেছো। এরপরে আসো আমরা কোথায় চলে যাব, দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল ও লম্বা হওয়ার শর্ত, সেটা কিন্তু এই ঢাল আমি যেটা বের করলাম আমরা এখন, সেই ঢালের সাথেই সম্পর্ক যুক্ত, সেই ঢালের সাথে এটা সম্পর্ক আছে।
কারণ দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে ঘটনাটা কি ঘটবে, দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, তাদের অন্তর্ভুক্ত কোণ 0, অন্তর্ভুক্ত কোণ কত হবে, 0 হয়ে যাবে। আর যদি দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ 90 হয়, না 90 হলে একটা আরেকটার উপর লম্ব হয়ে যাবে না। তাহলে খেয়াল করো, আমরা যে সূত্রগুলি বের করেছি সেখান থেকে আমরা ব্যাপারটা লিখে ফেলতে পারবো। খেয়াল করো, এই যে 3 নম্বরে এই যে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার সম্পর্ক, তাহলে আমরা 3 নম্বরে প্রথমে আসি, সমান্তরাল যদি হয় কি হবে, না সমান্তরাল হলে কি আসবে ব্যাপারটা খেয়াল করো। দেখো দুইটা সরলরেখা মনে করো আমরা ধরলাম একটা y = m1 x + c1, আরেকটা ধরলাম y = m2 x c2, না। তাহলে তাদের মধ্যবর্তী কোণ সমান্তরাল হলে 0 হবে অবশ্যই, তাহলে থিটা = কি হবে, শর্ত কি আমার 0 হইতে হবে। এখন আমরা কি জানি, থিটা না থিটা কি হবে আমার tan ইনভার্স m1 না মাইনাস m2 বাই, তাহলে এখানে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, না m1 ইন্টু m2। তাহলে সুতরাং tan থিটা = আমরা এটা আগে বের করেছি, আমি এখন আবার দেখাচ্ছি, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে থিটা = 0 হতে হবে, তাহলে থিটা যদি 0 হয় তাহলে tan 0 দিক দিয়ে এখানে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে tan 0 = কি 0, তাহলে বা আমরা কি পেলাম, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2 = 0। তাহলে সেখান থেকে আমরা কি পাই, m1 মাইনাস m2 = 0। তার মানে কি বের হয়ে আসলো আমাদের এখান থেকে যে সুতরাং সরলরেখা দুটার ঢাল সমান হইতেই হবে, না তখন আমরা সমান্তরাল পাবো, না। আচ্ছা এখন আসো লম্ব হলে কি হবে। দেখো এটা ভেরি ইজি, তোমরা ব্যাপারটা আমি একটু দ্রুত চলে গেছি কারণ আগেরটা আমরা বুঝিয়েছি, সেই জন্য আর এখানে তেমন একটা বুঝাইনি, কারণ দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ আমি বের করে দিয়েছি, সেটা পুট করে 0 রেখায় আমরা করে ফেলছি, না, এবং পেয়ে গেছি কি m1 = m2 পেয়ে গেছি, না। আচ্ছা এখন যদি লম্ব হয় তাহলে কত হবে, আমাদের 90 ডিগ্রি হবে, না লম্ব হইলে আমাদের কি হবে, 90 ডিগ্রি হবে। খেয়াল করো, লম্ব হলে 90 হবে, তাহলে 90 হলে tan 90 = কি, অসংজ্ঞায়িত। তাহলে খেয়াল করো আমরা কিভাবে ব্যাপারটা করতেছি, তাহলে আবার একটু লিখে নিই, y = m1 না y = m1 x প্লাস c2 একটা সরলরেখা আছে, y = m2 x প্লাস c2 একটা সরলরেখা আছে, তাদের ধরে নিলাম এই দুইটা সরলরেখা পরস্পর লম্ব,
তাহলে M1 আর M2 এর মধ্যে কি সম্পর্ক, ঢালের মধ্যে কি সম্পর্ক হবে সেটাই আমরা বের করে নিব। তাহলে একটু আগে আমরা লিখলাম যে টেন থিটা, তাদের অন্তর্ভুক্ত কোণ যদি টেন থিটা হয় তাহলে থিটা এখানে কি হবে 90 ডিগ্রি, যেহেতু পরস্পর লম্ব সেটা আমাদের খেয়াল রাখতে হবে। টেন থিটা ইকুয়াল টু আমরা কি পেলাম M1 মাইনাস M2 বাই না 1 প্লাস M1 ইন্টু M2, তাইলে বা 1090 ডিগ্রি না, 1090 ডিগ্রি ইকুয়াল টু কি আসলো M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 ইন্টু M2। এখন আমরা যদি এটাকে উল্টিয়ে নিই 1 বাই 1090 ইকুয়াল টু কি cot 90, তাহলে এটা অসংজ্ঞায়িত যদি হয় cot 90 ইকুয়াল টু হবে 0। তাহলে আমরা লিখলাম 1 প্লাস M1 M2 বাই M1 মাইনাস M2 পাই গেলাম না। এখন খেয়াল করো cot 90 ইকুয়াল টু 0, 0 হলে সেখান থেকে আমরা কি পাই, তাহলে এটা ইকুয়াল টু কি পেলাম 0। তাহলে 1 প্লাস M1 ইন্টু M2 বাই M1 মাইনাস M2 ইকুয়াল টু আমরা কি পেলাম 0। তার মানে আমরা এখান থেকে কি পাইছি, সুতরাং বা 1 প্লাস M1 ইন্টু M2 ইকুয়াল টু 0, সুতরাং M1 M2 ইকুয়াল টু হবে -1। অর্থাৎ সরলরেখা যদি লম্ব হয় তাদের ঢাল দুইটির গুণফল কি হবে -1 হবে না, অর্থাৎ একটা আরেকটা কি হবে। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম M1 ইকুয়াল টু -1 বাই M2 হবে, আবার M2 ইকুয়াল টু কি হবে 1 মাইনাস M1 হবে না। তাহলে ব্যাপারটা এইভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। এখন আমি দেখো একটা জিনিস আমি তোমাদেরকে আগে দিয়ে দেখাতে ভুলে গিয়েছি, আমি স্কিপ হয়েছে ব্যাপারটা, আমি একটু আলোকপাত করতে আর একটু দেখাইতে চাচ্ছি। খেয়াল করো, যদি দুইটা সরলরেখা কি হয়, সমীকরণটা আমি দিয়েছি এইভাবে, যদি অন্যভাবে থাকে না, হ্যাঁ এখানে y ইকুয়াল টু mx প্লাস c, সরলরেখার সমীকরণ তো অন্যভাবেও থাকতে পারে সাধারণভাবে না, এইভাবে না থাকলে তাহলে তোমরা সরাসরি সেটা করতে পারবে, ইচ্ছা করলে সরাসরি বের করে নিতে পারবে। খেয়াল করো, যদি এরকম থাকে a1x প্লাস না b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা থাকলো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাহলে তারা পরস্পর মনে করো একটা বিন্দুতে ছেদ করছে, x1 y1 বিন্দুতে না ছেদ করছে, আর না ছেদ করে সরি, তারা তাদের মধ্যবর্তী কোণ কেমনে বাইর করবো আমরা না, মধ্যবর্তী কোণ কেমনে, তারা পরস্পর তারা সমান্তরাল হইতে পারে, যদি ক্রস করে পরস্পরকে ছেদ করে তাদের মধ্যবর্তী, তাহলে একটা বিন্দুতে তারা মনে করো ছেদ করছে। এখন তাদের না মধ্যবর্তী কোণের মান আমরা কিভাবে বাইর করব, আমরা তো জানি মধ্যবর্তী কোণ থিটা হইলে না, আমরা একটু আগে বের করেছি, যদি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে কিরকম হবে, মধ্যবর্তী কোণ থিটা হইলে থিটা ইকুয়াল টু না tan ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। কিন্তু এখান থেকে আমরা ইচ্ছা করলে বের করে নিতে পারি না, সরাসরি আমরা এখান থেকে বসা দিতে পারি। কিভাবে খেয়াল করো, tan ইনভার্স m1 ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু যদি আমরা করি না, m1 ইকুয়াল টু হবে মাইনাস a1 বাই b1 না, মাইনাস a1 বাই b1, তাহলে মাইনাস a1 বাই b1 আমরা পেয়ে গেলাম। আর m2 ইকুয়াল টু কি হবে, তাও মাইনাস a2 বাই b2, মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস a2 বাই b2 হয়ে যাবে, আর নিচে হয়ে যাবে কি, দোনোটা মাইনাস তো,
মাইনাসে মাইনাস এটাও মাইনাস আসবে, এটাও মাইনাস আসবে, মাইনাস আসবে প্লাস, তাহলে 1 প্লাস কি আসবে, a1 বাই b1 ইন্টু a2 বাই b2 আসবে, ইকুয়াল টু কি আসবে 10 ইনভার্স না। এখন এখানে যদি লসাগু করি আমি কি পাবো, b1 আর b2 যদি লসাগু করি তাহলে পাবো a2 b1 মাইনাস a1 b2, আর নিচে পাবো কি a1 a2 প্লাস b1 b2, আর লসাগু লসাগু কাটা পড়ে গেল। তাহলে এইভাবেও লেখা যায় সরাসরি। হ্যাঁ, এটা মানুষ স্টুডেন্টরা কম ইউজ করে, তারা এখান থেকে এটাকে মডিফাই করে আগেই লিখে বের করে ফেলে। কেমনে, y ইকুয়াল টু এখানে বের করে নেয় আগে না, y ইকুয়াল টু কি করে আগে বের করে নেয়, নিয়ে y ইকুয়াল টু কি করে এইভাবে দেখো, খেয়াল করো, মাইনাস a1 বাই b1 না, এটাকে এই পাশে নিয়ে আসছে ইন্টু x, তাহলে এটা m হয়ে গেল, প্লাস মাইনাস c1 না, সরি মাইনাস c1, এইভাবে ওরা আগেই লিখে ফেলে। তাহলে এখান থেকে a1 বাই b1 এর জায়গায় আমরা মাইনাস এটা বসাই দিচ্ছি, আবার এখান থেকে y ইকুয়াল টু না মাইনাস a2 বাই b2 ইন্টু এক্স মাইনাস c2, এটাকে বের করে তারপর পুট করে এই সূত্রের মধ্যে পুট করে দেওয়া যায়। ইচ্ছা তোমাদের, তোমরা সরাসরিও করতে পারো, ইচ্ছা করলে এভাবেও করতে পারো। এখন খেয়াল করো আরেকটা ব্যাপার আছে, 4 নাম্বারটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। 4 নাম্বারটা কি বলছে আমাদের, 4 নাম্বারটা বলছে যে দুইটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে না। খেয়াল করো, দুইটা সরলরেখা, আমরা দুইটা সরলরেখা ধরে নিলাম, ধরে তাদের ছেদবিন্দু দিয়ে একটা রেখা যাবে, তার সমীকরণটা কি হবে সেটা। কয়েকটা অঙ্ক আছে, বেশি অঙ্ক না, এটার উপর নির্ভর করে তোমাদের ইয়ের মধ্যে কয়েকটা অঙ্ক আছে, তারপর আমি ব্যাপারটা এখানে নিয়ে এসেছি যাতে তোমরা ব্যাপারটা একটু খেয়াল করো। দেখো দুইটা সরলরেখা ধরলাম, একটা হইলো a1x, আরেকটা হলো b1y, c1 ইকুয়াল টু 0। এটা কত নাম্বার আমরা আলোচনা করতেছি, 4 নাম্বার। তারপর আছে কি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে দুইটা সরলরেখা দেওয়া আছে এবং দুইটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দু দিয়ে একটা সরলরেখা গেছে, তার সমীকরণ নির্ণয় করতে হবে। খেয়াল করো তোমরা, যে মনে করলাম যে এটা সরলরেখা দুইটা পরস্পরকে এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে সরলরেখা দুইটা এই স্থানাঙ্ক দ্বারা সিদ্ধ হবে। তাহলে আমি লিখে দিলাম a1 x প্রাইম প্লাস b1 y প্রাইম প্লাস c1 ইকুয়াল টু 0। আরেকটা লিখে দিলাম a2 x প্রাইম b2 y প্রাইম প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখন আমরা এই দুইটা, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, এখন দুটোটা যদি আমরা যোগ করে দিই তাহলে সেটা ইকুয়াল টু 0 হবে না। এবং এখানে দেখা যাবে যে দুটোটা যোগ করলে কি হবে, a1 x প্রাইম প্লাস b প্রাইম b1 y প্রাইম প্লাস c1, এখানে একটা কি আসবে, একটা গুণনীয়ক আসবে কে না, ইন্টু a2 x প্রাইম না, a2 x প্রাইম প্লাস b2 x প্রাইম প্লাস c2 ইকুয়াল টু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেন, আমরা যে একটা গুণনীয়ক ধরছি এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, তাহলে কেন এটা হলো দেখো 0, তাহলে 0 প্লাস
কে ইন্টু 0 ইকুয়াল টু কি 0 হয়ে গেছে, 0 হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে যে দুইটা সরলরেখার সমীকরণ কি ছিল এখানে, তাহলে সেটা আমরা লিখে দিতে পারি a1x এটার জায়গায় a1x b1y প্লাস c1 k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এটাই হবে আমাদের কি সরলরেখার সমীকরণ না, কেটা আমরা বের করে নিব। তাহলে দেখো কে হলো একটা গুণনীয় যেটা আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। কেন আমরা নিয়ে এসেছি? কারণ এটা একটা কিন্তু আমি কিন্তু এক্স এর একটা নির্দিষ্ট মান বসিয়ে দিয়েছি, তাহলে দুটা সংখ্যা আসবে। তাহলে এই সংখ্যা প্লাস কে ইন্টু এই সংখ্যা ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা এটা লিখে দিতে পারি। ওকে, এরপরে আমরা সরলরেখার কিছু সমস্যা আমি উপস্থাপন করবো আরো দুইটা লেকচারে পর পর, কারণ সরলরেখার চ্যাপ্টারটা বড়, আরো দুইটা পার্ট আসবে, ফলো করিও তোমরা, উপকৃত হবা। এবং মেইন অঙ্কগুলি যেগুলি বেশি আসে বা বেশি ইম্পর্টেন্ট সেগুলি আমি উপস্থাপন করব। হ্যাঁ, তাহলে তোমরা সেগুলি ফলো করিও। আর তার আগে এই 4টা লেকচার সরলরেখার ভালো করে ফলো করবা, ভালো করে, এবং বইয়ের সাহায্য নেবা। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।